কি হলো রুমি? 2 ঘন্টা আগে তুমি আমার ফোনটা চেয়ে নিয়ে এলে, বললে একটু পরে দিচ্ছি। কোথায় ফোনটা? দাও এবার। কি হলো, কি করছো তুমি? গেম খেলছো? কিন্তু গেম খেলতে খেলতে তুমি কার সঙ্গে কথা বলছো? কি হলো? আমি কিছু জিজ্ঞাসা করছি, তুমি কার সঙ্গে ফোনে কথা বলছো? Come on, follow me. Yes, wait, I'm coming. আর তুমি কোথায় যাওয়ার কথা বলছো? হ্যাঁ, এই তো জিতে গেছি। বাই বাই সুজি, কালকে আবার কথা হবে। তুমি সুজি রান্না করেছো নাকি? আরে বুদ্ধু, আমি ফ্রি ফায়ার খেলছিলাম। ফ্রি ফায়ার খেলতে খেলতে নিজের পার্টনারের সঙ্গে কথা বলা যায়, আর আমি এখন সুজির সঙ্গে গেম খেলতে খেলতে কথা বলছিলাম। সুজি আবার কে? সুজি আমার বিদেশি বন্ধু। আমরা একসঙ্গে ফ্রি ফায়ার খেলতে খেলতে একে অপরের বন্ধু হয়ে গেছি। তাই জন্য তো প্রত্যেকদিন তোমার কাছ থেকে ফোন চেয়ে আমি ওর সঙ্গে গেম খেলি। ওর সঙ্গে গেম খেলতে, ওর সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। ওরে বাবা, অনলাইন গেম খেলতে খেলতে তুমি আমার বিদেশি বন্ধুও করে ফেললে। জানি না আর কত কি দেখবো। ঠিক আছে, দাও এবার ফোনটা দাও, আমার দেরি হচ্ছে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রাতে বাড়ি এসে আমাকে ফোনটা দেবে। আমি সুজির সঙ্গে কথা বলবো। আমি ওর কাছ থেকে ফোন নাম্বারটা নিয়েছি। এবার থেকে গেম না খেললেও আমরা ফোনে কথা বলতে পারবো। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে রুমি এবং সুজির বন্ধুত্বের সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। তারা প্রায় প্রত্যেক দিন একে অপরের সঙ্গে ফোনে অথবা মেসেজে কথা বলতো। তাদের বন্ধুত্বের সম্পর্ক এতটাই গভীর ছিল যে রুমি বারে বারে সুজিকে তাদের দেশে আসার জন্য বলতো। কয়েক মাসের মধ্যেই সুজি রুমিদের বাড়িতে চলে আসে। সুজি ও রুমি একে অপরকে দেখে খুবই খুশি হয়। তারা দুজনে একসঙ্গে গল্প করছিল, তখনই রোহিত অফিস থেকে বাড়ি ফিরে আসে। এই তো আমার হাজবেন্ড চলে এসেছে। এই যে সুজি, দেখো এটা আমার হাজবেন্ড রোহিত, এই দেখো আমার বিদেশি বন্ধু সুজি কিছুদিনের জন্য আমাদের বাড়িতে থাকতে এসেছে। সুজি রোহিতকে দেখে একেবারে চমকে ওঠে, কারণ রোহিতকে পুরোপুরি সুজির হাজবেন্ড হ্যারির মতো দেখতে ছিল। রোহিতকে দেখে সুজির চোখে জল চলে আসে, কারণ হ্যারি গত 1 বছর আগে মারা গেছে। হ্যারি মারা যাওয়ার পরেই সুজি একা একা সময় কাটাতে পারত না বলে সে অনলাইনে গেম খেলা শুরু করেছিল। অনলাইনে গেম খেলতে গিয়েই তার রুমির সঙ্গে পরিচয় হয়। রুমিকে বন্ধু হিসেবে পেয়ে তার জীবনে আবার আনন্দ ফিরে এসেছিল। সে একইভাবে রোহিতের দিকে তাকিয়ে তার পুরানো দিনের কথা ভাবতে থাকে। অন্যদিকে সুজিও দেখতে ভীষণ সুন্দরী হওয়ায় রোহিতও তার দিকে একভাবে তাকিয়ে থাকে। কি হলো সুজি, তোমরা কেউ কিছু বলবে নাকি একে অপরের দিকে শুধু হা করে তাকিয়ে থাকবে? সুজি, তুমি কি ভাবছো বলো তো? না কিছু না। হ্যালো রোহিত, হাউ আর ইউ? আমি ভালো আছি। আচ্ছা, তোমরা কথা বলো। এই বলে রোহিত সেখান থেকে চলে যায়। রোহিতকে দেখার পর থেকে সুজি শুধুমাত্র তাকে নিয়েই ভাবতে থাকে, কারণ রোহিত একেবারে সুজির মৃত স্বামীর মতো দেখতে ছিল। তাই জন্য সুজির বারবার তার স্বামীর কথা মনে পড়তে থাকে। কি হলো সুজি, তুমি কি ভাবছো? আমি তখন থেকে একা একা কথা বলেই যাচ্ছি, আর তুমি আমার কোনো কথা রিপ্লাই করছো না কেন? নো রুমি, কিচ্ছু নয়। আচ্ছা, তোমার বাড়িটা আর কে কে থাকে? আমরা 3 জন থাকি, আমি, আমার বর আর আমার দেওর মোহিত। আমাদের ফ্যামিলি খুব ছোট, মাত্র 3 জনের। আচ্ছা, তুমি ডিনারে কি কি খাবে একটু বলো তো? তুমি এখন রান্না করবে নাকি? তোমার বাড়িতে কি কোনো কুক নেই? না, আমার বর থাকতে আমার কুকের কিসের প্রয়োজন? আমার যখন রান্না করার ইচ্ছা করে না, তখন আমি আমার বরকেই রান্না করতে বলি। আসলে রোহিত আমাকে খুবই ভালোবাসে, আমার ভীষণ কেয়ার করে। এই রোহিত, এখানে এসো। যাও তাড়াতাড়ি করে রাতের ডিনারটা রান্না করে ফেলো। আজকে আমরা 2 বন্ধু শুধু গল্প করব। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি এখনই রান্না করে আনছি। এই বলে রোহিত রান্না করতে চলে যায়। ও মাই গড, রোহিত কত কেয়ারিং। আমার হ্যারির কথা ভীষণ মনে পড়ছে। আজকে হ্যারি বেঁচে থাকলে আমার লাইফটাও ঠিক এরকমই হতো। জানি না কেন রোহিতকে দেখেই আমার মনে হচ্ছে এটা হ্যারি। আমি যদি রোহিতকে ফাঁসিয়ে নিজের দেশে নিয়ে চলে যেতে পারি, তাহলে আমি রুমির মতো হ্যাপি থাকতে পারবো। আমাকে কিছু একটা করতে হবে। এরকমই ভাবনা চিন্তা নিয়ে সুজি বারে বারে রোহিতের সঙ্গে নানান রকম অজুহাতে কথা বলতে চায়। এরকম ভাবে কয়েকদিন কাটে। একদিন রোহিত যখন অফিসে যাচ্ছিল, তখন সুজি তাকে বলে, এক্সকিউজ মি রোহিত, অ্যাকচুয়ালি আমি একটু শপিং করতে যেতাম। তুমি কি আমাকে একটু শপিং এ নিয়ে যাবে? না মানে, তুমি তো ওই দিক থেকে অফিসে যাবে,
তাই আমাকে একটু শপিং মলে ছেড়ে দিলে খুব ভালো হতো। না না, আমি পারবো না, আমার এমনিতেই আজকে লেট হয়ে গেছে। তুমি রুমিকে বলো, রুমি তোমায় নিয়ে যাবে। দুই বন্ধু একসঙ্গে গিয়ে শপিং করো, ভালো লাগবে। না রোহিত, আমি কোথাও যাব না। আসলে আজকে আমার ভীষণ ঘুম পাচ্ছে। সুজির পরার মতো একদমই জামা কাপড় নেই, আর আমার জামা কাপড় তো সুজির পছন্দ হয় না। সুজি তো শর্টস পরতে ভালোবাসে। তুমি সুজিকে নিয়ে যাও। ঠিকঠাক ভাবে রাস্তাঘাট চেনে না তো, যদি হারিয়ে যায় কোথাও। আচ্ছা ঠিক আছে, চলো। এই বলে রোহিত সুজিকে তার গাড়ি করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর শপিং মলের সামনে রোহিত গাড়ি থামায়। এই যে এখানে একটা ভালো শপিং মল আছে, আর ওই শপিং মলের আশেপাশে অনেক শপিং মল আছে। তুমি যাও, আমি এবার আসি। রোহিত, তুমি আমার সঙ্গে শপিং এ চলো না প্লিজ। তুমি আমাকে কয়েকটা ড্রেস পছন্দ করে দেবে। সুজির কথা শুনে রোহিতের খুবই অবাক লাগে। কি? আমি তোমাকে ড্রেস পছন্দ করে দিতে যাব কেন? আর ইউ ক্রেজি? আমার প্রথম থেকেই মনে হচ্ছিল তোমার ধান্দা খারাপ। তুমি কি চাও? হ্যাঁ, তুমি কি আমাকে পটানোর চেষ্টা করছো? তোমার লজ্জা করছে না নিজের বন্ধুর হাজবেন্ডের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করতে? রোহিত, তুমি আমাকে ভুল ভেবো না। আসলে আমি তোমাকে কিছু বলতে চাই। আমার বিয়ের মাত্র 5 দিন পর আমার হাজবেন্ড মারা গেছে, আর আমার হাজবেন্ড হ্যারি দেখতে পুরোপুরি তোমার মতো ছিল। আমি যতবারই তোমাকে দেখছি শুধু আমার হ্যারির কথা মনে পড়ছে। আমি ভীষণ লোনলি ফিল করছি। আমার কেয়ার করার মতো, আমাকে ভালোবাসার মতো এই পৃথিবীতে কেউ নেই। সুজির মুখে এরকম ইমোশনাল কথা শুনে রোহিতের খুবই খারাপ লাগে। ইস, তোমার সঙ্গে তো খুবই খারাপ হয়েছে, কিন্তু আমি তোমার জন্য কি করতে পারি? তুমি ম্যারিড না হলে আমি তোমাকে বিয়ে করতাম, কিন্তু তুমি আমার বন্ধুর বর, তাই আমি এরকম কিছু করতে পারবো না। তুমি কি আমার বন্ধু হবে রোহিত? আমি জাস্ট তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাই। আর হ্যাঁ, প্লিজ তুমি রুমিকে এই কথাটা বলবে না, তাহলে ও আমাকে খারাপ ভাববে। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছুই বলবো না। আসলে তুমি এত কষ্টে আছো, আমার খুবই খারাপ লাগছে। চল এবার শপিং করা যাক। এই বলে রোহিত সুজিকে নিয়ে শপিং মলে চলে যায়। রোহিত তার নিজের টাকা দিয়ে সুজিকে অনেক অনেক শপিং করিয়ে দেয়। সুজি অনেক বেশি খুশি হয়। সেদিনের পর থেকে সুজি সব সময় রোহিতকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করে। সে তার মৃত স্বামীর দোহাই দিয়ে রোহিতের সঙ্গে বেশি বেশি করে সময় কাটানোর চেষ্টা করত। সেই সঙ্গে রোহিতের কাছ থেকে সে অনেক অনেক টাকা নিয়ে শপিং করত। এসবের মাঝেই রোহিত সুজিকে পছন্দ করে ফেলেছিল। তাদের দুজনের সম্পর্ক অনেকটাই গভীর হয়ে যায়। এই ব্যাপারে রুমি কিছু জানতেও পারে না। সুজি, অনেকদিন তো হয়ে গেল, তোমার দেশে ফিরে যাবে না? আমি নিজের দেশে ফিরে যেতে চাই না রুমি। আমার তো ওই দেশে কেউ নেই। আমি এখানে খুব ভালো আছি। আমি এখানেই থাকতে চাই। আমি তোমাদের বাড়িতে থাকলে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না, অসুবিধা নয়। আসলে আমাদের তো দুটো রুম। তুমি যে রুমে থাকো সেই রুমটা আমার দেওরের, আর আমার দেওর মোহিত চাকরির জন্য অন্য শহরে আছে। ও কাল পরশুর মধ্যে বাড়ি ফিরবে। ও বাড়িতে ফিরে এলে তোমার তো থাকার সমস্যা হবে, সেই জন্যই বলছি। কোনো প্রবলেম নেই রুমি, আমি মোহিতের সঙ্গে নিজের রুম শেয়ার করে নেব। সুজি, এটা বিদেশ নয়, আমাদের দেশে এরকম কিছু হয় না। রুমি, তুমি তো দেখছি তোমার বন্ধুকে তাড়াবে বলে একেবারে রেডি। সুজির এই পৃথিবীতে কেউ নেই। সুজি আমাদের সঙ্গে খুবই খুশি আছে, তাই আমরা ওকে এইভাবে তাড়াতে পারি না। কয়েকদিন একটু ম্যানেজ করো, আমি উপরে ঘর বানানোর ব্যবস্থা করছি। রোহিতের কথা শুনে সুজি খুবই খুশি হয়। পরের দিন মোহিত বাড়ি ফিরে আসে। মোহিতকে দেখে সুজি একেবারেই অবাক হয়ে যায়, কারণ মোহিত দেখতে খুবই হ্যান্ডসাম ছিল, আর মোহিত অনেক বড় এক মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার ছিল। মোহিতের কাছে অনেক বেশি টাকা আছে শুনে সুজির খুবই লোভ হয়, আর সে মোহিতকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা শুরু করে দেয়। সুজি দেখতে খুবই সুন্দর হওয়ায় মোহিতও খুব তাড়াতাড়ি তার জালে ফেসে যায়। তুমি চিন্তা করো না হানি, আমরা খুব তাড়াতাড়ি বিদেশে চলে যাব। বিদেশে মানে আমাদের দেশে আমি আর তুমি খুব হ্যাপিলি থাকবো। আমার চিন্তা তো শুধু একটাই, আমার দাদার বৌদিকে নিয়ে। আমি যদি বিদেশে চলে যাই, দাদা বৌদিকে এটা মেনে নিতে পারবে? আমার তো মনে হয় এবার আমাদের সম্পর্কের ব্যাপারটা দাদা বৌদিকে জানিয়ে দেওয়া উচিত। নো, একদম নয়। মোহিত, তুমি কিন্তু এখন এসব কিছু করবে না। এই তো কিছুদিন হলো তুমি আর আমি রিলেশনে এসেছি। আরো কিছুদিন যাক, তারপর তুমি জানাবে। আচ্ছা মোহিত, আমার এখন 1 লাখ রুপিস লাগবে। তুমি আমাকে প্লিজ দাও। তুমি বারবার আমার কাছে এইভাবে টাকা চাও, আমার খুব খারাপ লাগে। এই নাও, তুমি আমার এই এটিএম কার্ডটা তোমার কাছে রাখো। তোমার যখন যেটা ইচ্ছা প্রয়োজন তুমি কিনে নেবে, কেমন? ওয়াও, রোহিত আর মোহিত দুজনের এটিএম কার্ডই আমি পেয়ে গেছি।
এবার আমি যত ইচ্ছা যেমন ইচ্ছা টাকা খরচ করতে পারবো। আমার দেশে থাকার সময় আমি জব করে খুব কম টাকার স্যালারি পেতাম, সেই তুলনায় আমি এখানে খুবই ভালো আছি। এদের দুই ভাইকে আমি পুরোপুরি লুটে নেব। থ্যাংক ইউ হানি, তুমি সত্যি খুব ভালো। মোহিত এবং সুজির সমস্ত কথা রোহিত শুনে ফেলে। রোহিত খুবই রেগে যায়, কিন্তু সে সেই মুহূর্তে তাদেরকে কিছু না বলে পরে সে তার ভাই মোহিতের সঙ্গে এই ব্যাপারে কথা বলে। মানে সুজি আমাদের দুই ভাইকে একসঙ্গে বোকা বানাচ্ছে? আমি তো ভেবেছিলাম সুজি খুবই ভালো মেয়ে, এতদিনে আমাদের দুজনের কাছ থেকে অনেক টাকা পয়সা লুটেছে। তো আমি ওকে কিছুতেই ছাড়বো না। ও আমার কাছ থেকে যত টাকা লুটেছে আমি ঠিক ওর কাছ থেকে আদায় করেই নেব। শোন, আমার মাথায় একটা আইডিয়া আছে, আমার হাতে একজন ভালো পার্টি আছে। চল আমরা দুজন মিলে সুজিকে বিক্রি করে দেব, আর আমরা অনেক অনেক টাকা পেয়ে যাব। চল, টাকা আদায় করতেই হবে। মোহিত পরের দিন সুজিকে চালাকি করে একটা নির্জন গুদাম ঘরে নিয়ে যায়, যেখানে রোহিত কয়েকজন ব্যক্তির সঙ্গে আগে থেকেই বসেছিল। তাদেরকে দেখে সুজি খুব ভয় পেয়ে যায়। তুমি কি ভেবেছিলে তুমি বিদেশি বলে আমাদের দুজনকে যত ইচ্ছা ঠকাবে? তুমি একাই চালাকি করতে পারো, তাই না? আমরা তোমাকে ওই লোকটার কাছে বিক্রি করে দেব, আর তার বদলে আমরা কোটি কোটি টাকা পাবো। ঠিক সেই সময় সেখানে রুমি পুলিশ নিয়ে চলে আসে। ছি রোহিত, তোমাদের লজ্জা করলো না এরকম নোংরা কাজ করতে? আমার বিদেশি বন্ধুটাকে তোমরা বিক্রি করে দেবে ভেবেছো? আমি যদি আজকে সুজির পেছন পেছন এখানে না আসতাম তাহলে জানি না কি হতো। তোমরা টাকার লোভে এতটা নিচে নেমে যাবে আমি ভাবতেও পারিনি। রুমি, তুমি আমাদেরকে ভুল ভাবছো। আমরা শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছি। আর যাকে তুমি নিজের বন্ধু ভাবছো, তুমি জানো সে আমাদের সঙ্গে কি করেছে? রোহিত এবং মোহিত দুজনে সুজির ব্যাপারে সমস্ত কিছু রুমিকে জানায়। ছি, তোকে আমার বন্ধু ভাবতেও লজ্জা করছে। আসল দোষী তাহলে তুই। অফিসার, আপনি এই সুজিকে ধরে নিয়ে যান। আমার বর আর দেওরকে ছেড়ে দিন প্লিজ। পুলিশ রোহিত এবং মোহিতের উপর 50,000 জরিমানা আরোপ করে এবং সুজিকে ধরে নিয়ে চলে যায়। রোহিত এবং মোহিত তাদের ভুলের জন্য রুমির কাছে ক্ষমা চায়। সেই ঘটনার পর থেকে রুমি আর অচেনা কাউকেই বন্ধু বানানোর মতো সাহস পায় না। ফাল্গুনীর স্বামী মদনের হঠাৎ করে মৃত্যুর পর ফাল্গুনী এবং তার 3 মেয়ের জীবনে দুঃখ নেমে আসে। ফাল্গুনীর বাবা মা কেউ ছিল না, তাই নিরুপায় হয়ে ফাল্গুনী তার ছোট জা এবং দেওরের শরণাপন্ন হয়। কয়েকদিন তাদের জীবন ঠিকঠাক চললেও কিছুদিনের মধ্যেই ফাল্গুনী এবং তার মেয়েদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। একদিন সুস্মিতা যখন রান্নাঘরে রান্না করছিল তখন সেখানে ফাল্গুনী আসে। ফাল্গুনীকে রান্নাঘরে আসতে দেখে সুস্মিতা রেগে গিয়ে বলে, কি হলো, রান্নাঘরে কেন এলে হঠাৎ করে? রান্নাঘরে কি কাজ তোমার? রান্নাঘরে এখন কোনো কাজ নেই, যাও বাইরে যাও। না না সুস্মিতা, কাজ নেই বলতে আমি আমার ছোট মেয়ের জন্য দুধ গরম করতে এসেছি। ওর খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কাঁদছে। কোনো দুধ হবে না, 1 মাস 2 দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমি পেনশনের টাকা হাতে পেলাম না। যতদিন না পেনশনের টাকা হাতে পাচ্ছি দুধ চা সবকিছু বন্ধ। শুধুমাত্র 1 বেলা করে শুকনো রুটি পাবে, এর বেশি কিছু নয়। কারণ ফ্রি ফান্ডে আমি এর চেয়ে বেশি কিছু দিতে পারবো না। আমার বরের টাকা ব্যয় করে তোমাদেরকে বসে বসে খাওয়াবো তা তো হতে পারে না, আমারও তো ছেলেপিলে আছে। এরকম করো না সুস্মিতা, আমি তো পেনশনের টাকা পেলে তোমার হাতেই সবসময় তুলে দিই। আমি তো পেনশন অফিসে গিয়েছিলাম, কিন্তু আমাকে 1 সপ্তাহ পর যেতে বললো। 1 সপ্তাহ আগে আমি তো কিছুতেই তোমাকে টাকা দিতে পারবো না। হ্যাঁ, তাহলে 1 সপ্তাহ শুধুমাত্র শুকনো রুটি পাবে? তোমার ছোট মেয়ের জন্য কোথা থেকে দুধ জোগাড় করবে সেটা আমি দেখতে যাব না। আর যদি মনে করি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে তাহলে ব্যাগপত্র গুছিয়ে এখান থেকে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। যাও, রান্নাঘর থেকে বেরিয়ে যাও এখন। এই শুনে ফাল্গুনী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তখনই সুস্মিতার বউ রণজয় রান্নাঘরে এসে সুস্মিতাকে বলে, ফাল্গুনী, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি সবসময় বৌদিকে এরকম ভাবে ধমক দিচ্ছ কেন? বৌদি যদি কোনো সময় সত্যি রাগ করে বাড়ি থেকে চলে যায় তাহলে তো পেনশনের টাকাটা হাতছাড়া হয়ে যাবে। আর মাস গেলে 10,000 টাকা করে তো পাচ্ছ, সেই টাকা দিয়েই তো আমাদের সংসার চলে যাচ্ছে। আর বৌদি চলে গেলে এই টাকাটা কিন্তু আমরা আর পাবো না, ভুলে যেও না। আরে তুমি চিন্তা করছো কেন? আমি তোমার বৌদিকে সত্যি সত্যি বাড়ি থেকে কখনোই তাড়াবো না। আমি তো ওকে শুধু ভয় দেখাচ্ছি। আর তোমার বৌদি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে কোথায়? ওর থাকার কি কোনো জায়গা আছে? ওকে থাকার জন্য সুস্মিতার বাড়িতেই আসতে হবে। আসলে সুস্মিতা এবং তার পরিবার এখন যে বাড়িতে থাকে সেটা সুস্মিতার নিজের বাড়ি ছিল। সুস্মিতার কোনো দাদা বা ভাই না থাকায় তার বাবা মা মারা যাওয়ার সময় বাড়িটা সুস্মিতার নামে করে দেয়। আর সেই বাড়িতেই সুস্মিতা তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে থাকতে শুরু করে। তাই সুস্মিতার অহংকারে মাটিতে পা পড়ে না। তুমি চিন্তা করো না, তোমার বৌদি বড্ড বোকা। 3টে মেয়েকে মানুষ করা অতটা সহজ নয়। 10,000 টাকায় ও কিভাবে 3টে মেয়েকে মানুষ করবে?
এখন যদিও ঘর ভাড়া নিতে চাই, তার জন্য তো মাসে মাসে 3-4 হাজার টাকা দিতে হবে। তারপর ওদের খাওয়া খরচ আছে। তুমি এসবে নাক গলিও না তো, সব আমার উপর ছেড়ে দাও। টাকা কিভাবে আদায় করতে হয় আমি ভালো করেই জানি। সুস্মিতার এই কথা শুনে রণজয় সেখান থেকে চলে যায়। তখন সুস্মিতা রান্নাঘর থেকে 2টো রুটি নিয়ে ফাল্গুনির কাছে যায়। এই নাও, এখানে 2টো রুটি আছে। রুটি 2টো যদিও কালকের বাসি রুটি, কিন্তু তোমাদের চলে যাবে। তোমরা 4 জন আছো তো, এই 2টো রুটি অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেয়ে নাও। যতদিন না পেনশনের টাকা পাচ্ছি, এই 2টো করে রুটি আমি তোমাদেরকে দিতে পারবো। এই বলে সুস্মিতা রুটি 2টো তার বড় জায়ের দিকে ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ফাল্গুনি সেই রুটি তার মেয়েদেরকে খেতে দেয়। ফাল্গুনির বড় মেয়ের বয়স ছিল 10 বছর, মেজো মেয়ে 7 বছর এবং সবচেয়ে ছোট মেয়ের বয়স ছিল মাত্র 6 মাস। তাই তার ছোট মেয়ে দুধ ছাড়া অন্য কোনো খাবার এখন খেতে পারে না। ফাল্গুনির কাছে কোনো উপায় না থাকায় সে অর্ধেক রুটি জলের মধ্যে ভালো করে চটকে মেখে তার বাচ্চা মেয়েটিকে খাইয়ে দেয়। এভাবেই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে 1 সপ্তাহ কাটে। এই যে 1 সপ্তাহ তো হয়ে গেল, আজকে তোমার পেনশনের টাকা পাওয়ার কথা। তাড়াতাড়ি যাও, পেনশনের টাকাটা নিয়ে এসো। আর হ্যাঁ, যতক্ষণ না পেনশনের টাকাটা নিয়ে বাড়িতে ফিরছো, ততক্ষণ কিন্তু তোমার মেয়েদেরকে না খাইয়ে রাখবো, মাথায় থাকে যেন। তাই তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। এই শুনে ফাল্গুনি তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার কাছে কোনো বাস ভাড়া কিংবা অটো ভাড়া না থাকায় সে হেঁটে হেঁটে পেনশন অফিস পর্যন্ত পৌঁছায়। পেনশন অফিসে গিয়ে সে দেখে সেখানে লম্বা লাইন আছে। লাইন দেখে সে আরো চিন্তায় পড়ে। উপায় না থাকায় ফাল্গুনি সবার শেষেই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কয়েক ঘন্টা পর ফাল্গুনি শেষ পর্যন্ত পেনশনের টাকাটা হাতে পায়। ইতিমধ্যেই দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসে। ফাল্গুনি খুব ভালো করে অনুমান করতে পারে তার মেয়েরা হয়তো খিদে জ্বালায় ছটফট করছে। আর ঠিক এমনটাই হয়। কাকিমণি, কাকিমণি, তুমি আমাদেরকে কখন খেতে দেবে? বিকাল হয়ে গেল তো, তুমি তো আমাদেরকে দুপুর বেলা করে খেতে দাও। আমাকে রুটি দাও না, আমার 2 বোন খুব কান্নাকাটি করছে, ওদের খিদে পেয়েছে। তোকে রান্নাঘরে আসার সাহস কে দিল? তাড়াতাড়ি রান্নাঘর থেকে কেটে পড়। সবসময় রান্নাঘরে আসার অজুহাত, তাই না? চারিদিকে খাবার পড়ে আছে। আমার চোখের আড়ালে কোনো খাবার নিয়ে পালিয়ে গেলে আমি তো দেখতেও পাবো না। তোর মা যতক্ষণ না টাকা নিয়ে বাড়ি আসবে, ততক্ষণ তোরা খাবার পাবি না। যা এখান থেকে। এই শুনে বাচ্চা মেয়ে লিপিকা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। লিপিকার সঙ্গে সঙ্গে তার 2 বোনও কাঁদতে থাকে। এমন সময় সেখানে সুস্মিতার ছেলে বল্টু কেক, বিস্কুট এবং চিপসের প্যাকেট নিয়ে আসে। এই দিদি, তোরা কাঁদিস না, আমি জানি মা তোদেরকে খাবার খেতে দিচ্ছে না। এই দেখ, বাবা আমার জন্য চিপস, বিস্কুট, কুরকুরে কত কিছু এনেছে, কিন্তু আমি তো দুপুরে ভাত খেয়েছি, এগুলো খাবার ইচ্ছা করছে না আমার। তাই এগুলো তোরা খেয়ে নে, তোদের পেট ভরে যাবে। কিন্তু ভাই, আমরা তো এগুলো খেয়ে নিতে পারবো, কিন্তু আমাদের ছোট বোনকে কি খাওয়াবো? ও তো দুধ ছাড়া কিছু খেতে পারে না। কাকিমণি শুকনো রুটি দিলে মা জল দিয়ে মেখে খাইয়ে দেয়, আমরা খাবো, আর আমাদের ছোট বোন না খেয়ে থাকবে। এটা কি করে হয় বল? ঠিক আছে দিদি, তুই চিন্তা করিস না, তোরা এগুলো খা, আমি এখনই মায়ের কাছ থেকে দুধ নিয়ে আসছি। এই বলে বল্টু তার মায়ের কাছে যায়। মা, আমার খুব খিদে পেয়ে গেছে, আমাকে দুধ খেতে দাও, তাড়াতাড়ি দাও, আমার খুব খিদে পেয়েছে। তোর এত তাড়াতাড়ি আজকে খিদে পেয়ে গেল? প্রত্যেকদিন তো সন্ধ্যা 6টার সময় তোকে দুধ খেতে দিই, এখন তো সবে 4টে বাজে। হ্যাঁ মা, আমার খুব খিদে পেয়েছে, তবে আমি সন্ধ্যাবেলা আবার দুধ খাবো, আবার এখনো খাবো। বল্টুর কথা শুনে সুস্মিতার কেমন যেন অদ্ভুত বলে মনে হয়, কারণ অন্যদিন বল্টুকে জোর করে দুধ খাওয়াতে হয়। সে দুধ খেতে তেমন একটা পছন্দ করে না, তাই সুস্মিতার মনে কেমন যেন খটকা লাগে। তবুও সে আর কিছু না বলে 1 গ্লাস দুধ বল্টুর হাতে ধরিয়ে দেয়। বল্টু সেই দুধ নিয়ে লিপিকা এবং তার বোনেদের কাছে চলে যায়। এই নে দিদি, আমি দুধ এনেছি, তাড়াতাড়ি এবার ছোট বোনকে দুধটা খাইয়ে দে, আর তারপর তোরা এই বিস্কুট আর চিপস গুলো খেয়ে নিবি। এই দেখে লিপিকা খুবই খুশি হয়। সে দুধের গ্লাসটা নিয়ে তার ছোট বোনকে খাওয়াতে যাবে, তখনই সেখানে সুস্মিতা চলে আসে। এই দেখে সুস্মিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। একদম মায়ের মতো হয়েছিস, তাই না? তোদের মা যেমন চালাক, তেমনি তোদেরকে চালাক তৈরি করেছে। আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে আমার ছেলের মুখের খাবার তোরা কেড়ে নিচ্ছিস। তোদেরকে আজকে মজা দেখাতেই হবে। আর এই বলছো, তুই এত সাহস কোথায় পেলি? তুই আমাকে মিথ্যা কথা বলে দুধ নিয়ে চলে এলি? মা, তুমি খুব বাজে, তুমি দিদিদের সঙ্গে এরকম করো কেন? যখন কাকু বেঁচে ছিল তখন কাকু আমাকে কত ভালোবাসতো। কাকু দিদিদের জন্য যাই খাবারই আনতো না কেন, সেটা আমার জন্যও তো কিনে আনতো। এখন কাকু নেই, তাই আমি দিদিদেরকে খাবার দিলাম। বড্ড মুখে মুখে কথা বলে শিখেছিস, তাই না? চুপ করে ঘরে যা, না হলে এখন তুইও মার খাবি। এই শুনে বল্টু ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায়। আর এদিকে সুস্মিতা তার বড় জায়ের মেয়েদেরকে শাস্তি দেবে বলে লিপিকা এবং তার মেজ বোন সোনালীকে দড়ি দিয়ে বেঁধে রাখে।
আর তাদের ছোট বোন পুতুলকে মেঝের উপর শুইয়ে দেয়। যতক্ষণ না তোদের মা আসছে ততক্ষণ তোরা এরকমই থাকবি, এটাই তোদের শাস্তি। ফাল্গুনির মেয়েরা প্রচন্ড কান্নাকাটি করতে থাকে, কিন্তু এই দেখে সুস্মিতার কিছুই যায় আসে না। সে টিভি চালিয়ে বসে পড়ে। অন্যদিকে ফাল্গুনি পেনশনের টাকা নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফেরার চেষ্টা করে, কিন্তু বেশ কিছুদিন ধরে ঠিকঠাক ভাবে খাবার খেতে না পারায় সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। তাই হঠাৎ করেই মাথা ঘুরে সে রাস্তার উপর পড়ে যায়। তখনই কমলা নামে এক মহিলা ফাল্গুনিকে দেখতে পায়। কমলা তাড়াতাড়ি করে ফাল্গুনিকে তুলে নিয়ে এক গাছের নিচে বসায়। কমলার বাড়ি কাছেই হওয়ায় সে জল নিয়ে এসে ফাল্গুনির চোখে মুখে জলের ছিটা দেয় এবং ফাল্গুনির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসতেই ফাল্গুনি বলে, আমার টাকা, আমার পেনশনের টাকা কোথায়? আমার হাতে একটা খাম ছিল। এই তো, এই নাও তোমার পেনশনের টাকা। ভয় নেই, তোমার টাকা যেমন ছিল তেমনই আছে। পেনশনের টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলে বুঝি? আমি তো এই পেনশনের অফিসেই ধোয়া মোছার কাজ করি। তোমার পেছন পেছন আমি আসছিলাম, হঠাৎ করে দেখলাম তুমি রাস্তার উপর পড়ে গেলে। আচ্ছা, তোমার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি একদম ঠিক আছি। মাথাটা শুধু একটু ঘুরছে, তবে কোনো ব্যাপার নয়। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমি যতক্ষণ না বাড়িতে গিয়ে এই টাকাটা আমার ছোট জায়ের হাতে দেব, ততক্ষণ পর্যন্ত আমার মেয়েদেরকে না খেয়ে থাকতে হবে। এই শুনে কমলা খুবই অবাক হয়। তোমাকে দেখে আমার প্রথমেই মনে হয়েছে তুমি খুব অসহায়। তুমি আমাকে কিন্তু তোমার দুঃখের কথা বলতে পারো। আমি যদি তোমার কোনো সাহায্য করতে পারি নিশ্চয়ই করব। এই শুনে ফাল্গুনি অঝোর নয়নে কাঁদতে থাকে। সে কাঁদতে কাঁদতে কমলাকে সব কথা বলে। ফাল্গুনির দুঃখের কথা শুনে কমলার চোখেও জল চলে আসে। তোমার ছোট জা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? তোমার ছোট জায়ের উপর আমার প্রচন্ড রাগ হচ্ছে। মনে হচ্ছে এখনই আমি পুলিশের কাছে যাই আর ওদের নামে কমপ্লেন করি। কিভাবে তোমার উপর অত্যাচার করছে। তুমি চলো আমার সঙ্গে পুলিশ স্টেশনে চলো। না না, আমি কারোর নামে কোনো কমপ্লেন করতে চাই না। আমি শুধু আমার মেয়েদেরকে নিয়ে সুখে থাকতে চাই। আমি খেয়ে পড়ে বাঁচতে চাই, আর কিছুই না। আমি ওদের নামে কমপ্লেন করলে আমি তো বাড়ি ছাড়া হয়ে যাব। আমার তো থাকার মতো কোনো জায়গা নেই। জায়গা নেই, জায়গা তৈরি করে নিতে হবে। কতদিন তুমি ওদের কাছে ছোট হয়ে থাকবে? শোনো, তুমি তোমার মেয়েদেরকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসো, তবেই তুমি শান্তিতে থাকতে পারবে। তোমার মেয়েগুলো তো বড় হচ্ছে, ওদেরও তো পড়াশোনা শেখাতে হবে। ওখানে থাকলে তোমার মেয়েগুলো কখনোই মানুষ হবে না। ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? কিন্তু ওই বাড়ি থেকে বেরিয়ে এসে আমি আমার মেয়েদেরকে নিয়ে কোথায় যাব? আমার স্বামীর পেনশনের টাকায় কি চলবে আমাদের সংসার? শোনো, চলবে না সেটা আমিও জানি। পেনশন অফিসের পাশেই একটা ব্যাংক আছে, দেখেছো? ওই ব্যাংকে ধোয়া মোছা করার একটা কাজের মেয়ে লাগবে। কালকেই ওরা আমাকে একটা কাজের মেয়ে দেখতে বলেছে। আমি তোমাকে ওখানে কাজে লাগিয়ে দেব। আর এই এলাকায় আমি কম টাকায় তোমাকে ভাড়া বাড়ি পাওয়ার ব্যবস্থা করে দেব। তুমি বাড়ি ভাড়া নিয়ে তোমার মেয়েদেরকে নিয়ে থাকবে, আর তোমার স্বামীর পেনশনের টাকা আর ব্যাংক থেকে যে টাকা পাবে সেই টাকা দিয়ে হেসে খেলে তোমাদের সংসার চলে যাবে। তোমার মেয়েদের পড়াশোনাও হবে। এই শুনে ফাল্গুনি আশার আলো দেখতে পায়, তাই সে দেরি না করে তৎক্ষণাৎ বাড়িতে চলে যায়। কিন্তু বাড়ি ফিরে সে তার মেয়েদের অবস্থা দেখে প্রচন্ড রেগে যায়। সে তাড়াতাড়ি করে তার মেয়েদের শরীর থেকে বাঁধন খুলে দেয়। আরে আরে, তোমার মেয়েদেরকে খুলে দেওয়ার আগে আমাকে একবারও জিজ্ঞাসা করেছো তুমি? যাক, ঠিক আছে, এবার টাকাটা দাও। কোনো টাকা দেব না, আমি আর একটা টাকাও দেব না তোমাকে। তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? এইটুকু বাচ্চাদের উপর তুমি এভাবে অত্যাচার করছো। আমি আজকেই এই বাড়ি ছেড়ে আমার মেয়েদেরকে নিয়ে চলে যাব। কোনো দরকার নেই আমার এখানে থাকার। বাবা, নিশ্চয়ই কেউ কান ভরেছে, না হলে এরকম কথা তো কখনো তোমার মুখ থেকে বেরোই না। কোনো জায়গায় থাকার জায়গা পাবে না, শেষ পর্যন্ত এই সুস্মিতার পায়ে এসেই পড়তে হবে। হ্যাঁ, আসবো না, কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবো না। না খেয়ে মরে গেলেও এই বাড়িতে আর আসবো না। আমি খুব ভালো মতোই জানি শুধুমাত্র আমার স্বামীর পেনশনের টাকার জন্যই তোমরা আমাদেরকে এই বাড়িতে থাকতে দিয়েছো। না হলে তোমরা এই বাড়িতে কোনোদিনও আমাকে থাকার জায়গাই দিতে না। এই বলে ফাল্গুনি তার মেয়েদেরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে কমলার সহযোগিতায় একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কয়েকদিনের মধ্যে কমলা ফাল্গুনিকে ব্যাংকে ধোয়া মোছার কাজে লাগিয়ে দেয়। এভাবেই ফাল্গুনি তার স্বামীর পেনশনের টাকা এবং কাজ করে যে টাকা উপার্জন করে সেই টাকা দিয়েই সংসার চালাতে শুরু করে। সে তার দুই মেয়েকেই সরকারি স্কুলে ভর্তি করে। এভাবেই ফাল্গুনি পরিস্থিতির সঙ্গে লড়াই করা শিখে যায়।